রাষ্ট্র সংস্কারে যৌক্তিক সময় দিতে হবে, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে একমত বিভিন্ন দল ও জোট। যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের আশ্বাস ডক্টর ইউনূসের। কমলো জ্বালানি তেলের দাম, লিটারে ৬ টাকা কমেছে অকটেন ও পেট্রোল, ডিজেল ১০৫ টাকা ২৫ পয়সা নির্ধারণ। মধ্যরাতে কার্যকর নতুন দর, স্বাগত জানালেন সাধারণ মানুষ। জনপদ জুড়ে ভয়াবহ বন্যার প্রভাব, সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। মৃত্যু বেড়ে ৫৯, ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই, কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে একমত প্রায় সব দল। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে এ অবস্থান জানিয়েছেন বিভিন্ন দল ও জোটের নেতারা। একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংবিধান ও নির্বাচন ব্যবস্থায় মৌলিক সংস্কারের দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা বৈঠকে প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন বলেও জানান নেতারা। রাষ্ট্র কাঠামোর সংস্কার প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার ধারাবাহিকতায় শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে বেশ কয়েকটি রাজনৈতিক দল। বিকেল ৩টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন হেফাজতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধি। বৈঠকে সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র কাঠামো সংস্কারের পাশাপাশি শাপলা চত্বর জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার সহ কয়েকটি দাবি জানান নেতারা। দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রীর জন্য একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন, সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল। যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন, সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছেন। এরপর দলের আমির মাওলানা সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্র সংস্কারে সরকারকে সময় দেওয়ার পক্ষে অবস্থান জানায় দলটি। ব্যাপারটা তো একদিন দুই দিন নির্ধারিত বলাও যায় না, তবে বলছি যে খুব ত্বরিত আপনার পরিবেশটা তৈরি করবেন। আমরা নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন একটা রোড ম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি। প্রধান উপদেষ্টার সঙ্গে এলডিপির ৫ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে দাবি ওঠে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের। একই সঙ্গে সংস্কার কাজে বেশি সময় না নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ওনারা যদি বেশি সময় নেয় তাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে না। সবকিছুর ব্যাপারে একটা রূপরেখা প্রদানের জন্য একটা রূপরেখা প্রদান করার জন্য আমরা বলেছি এবং আমরা বলেছি যে একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন কি ৯ মাস পরে নির্বাচন হবে, তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য, সর্বোচ্চ ২ মেয়াদে প্রধানমন্ত্রিত্ব সীমিত রাখা সহ বেশ কিছু সংস্কার দাবি করেছে জাতীয় পার্টি। আর এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দিতেও রাজি দলটি। সংস্কারগুলি করে তারপর নির্বাচনের বিষয়ে সরকার বা এই সরকারটা চিন্তা করতে পারেন এবং সংস্কারগুলি করতে গিয়ে যতটুকু সময় লাগে সেই বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে সমর্থন থাকবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ২০ দফা প্রস্তাব তুলে ধরে গণফোরাম। এ সময় দলটির নেতা ডক্টর কামাল হোসেনের কাছে সংবিধান সংশোধনে প্রস্তাবনা চান প্রধান উপদেষ্টা। আমরা সংশোধন করার জন্য বলছি এবং এটা আমরা বিভিন্ন করব। সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা লিখিত প্রস্তাবগুলো দিয়েছি ওনার কাছে, এটা উনি গ্রহণ করেছেন। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জাসদ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট নেতারা বৈঠক করেন। দুর্নীতিবাজরা যাতে নির্বাচন করতে না পারেন তা নিশ্চিত সহ বিভিন্ন দাবি জানানো হয় বৈঠকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে খুব শিগগিরই প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রকাশ করবেন। জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজ করা হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পর ব্রিফিংয়ে কথা জানানো হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব ও বিশেষ সহকারী। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো কীরকম হইতে পারে, তারপর এখানে বিচারের প্রক্রিয়া কীরকম হতে পারে এবং এখানে সংবিধান নিয়ে মূলত অনেকগুলো প্রশ্ন এসেছে যে সংবিধানকে আমরা আসলে সংস্কার করব নাকি হচ্ছে সংবিধানকে আমরা পুনরায়
এটাকে প্রণয়ন করা হবে সবাইকে সাথে নিয়ে। ফলত এই প্রশ্নগুলো বারবার আলোচিত হয়েছে। সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার পক্ষে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব দলের মতামত নিয়ে সুষ্ঠু নির্বাচন হলেই ছাত্র জনতার চূড়ান্ত বিজয় অর্জিত হবে। কুমিল্লায় বর্ণাঢ্যদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ইমেজ নষ্টের অপচেষ্টা হচ্ছে। তবে কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। ভয়াবহ বন্যার কবলে দেশের 11 জেলার 54.5 লাখ মানুষ এখনও পানিবন্দী হয়ে মানবেতর দিন গুনছেন প্রায় 7 লাখ। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার জরুরি ত্রাণ সেবা নিয়ে কুমিল্লায় বন্যার্তদের কাছে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার বানভাসীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। কুমিল্লা লালমাইয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ইমেজ নষ্টের অপচেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব। ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতনভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এদিন সকালে নয়াপল্টনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সহ সবার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার, তাই বিভেদের কোনো সুযোগ নেই। তারেক রহমানের যে সঠিক সিদ্ধান্তের ফলশ্রুতি 5ই আগস্টের গণতন্ত্রের যে বিজয়, সামগ্রিক একটি বিজয়ের মাঝে আপনারা যে বিভেদ বিভাজনের সৃষ্টি করছেন এটা মঙ্গলজনক হবে না। এ সময় দলীয় নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করা জামায়াত ইসলামীর কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের সেবক হবেন রাজনীতিবিদরা। সকালে রাজধানীর কচিকাঁচার মেলা মিলনায়তনে সাংস্কৃতিক ঐক্য ফ্রন্টের আয়োজনে কবি, লেখক, শিল্পী সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান। জামায়াতের আমির আরও বলেন, গত বছরগুলোতে সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোনো স্বৈরশাসক যাতে লেখক শিল্পীদের দমিয়ে রাখতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, নাগরিক অধিকার ছিন্ন করার অধিকার কারো নেই। বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের আবাসভূমি। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। রাজনীতিবিদরা কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করা আমাদের কাজ নয়। ধর্ম যার যার নিজস্ব চয়েস, এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনরিটিতে বিশ্বাসী না। এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক। অন্য প্রসঙ্গ, দেশে কমল জ্বালানি তেলের দাম। লিটারে 6 টাকা কমিয়ে অকটেন 125 টাকা আর পেট্রোলের দাম 121 টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেল 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে 105 টাকা 25 পয়সা করা হয়েছে। মধ্যরাত থেকেই কার্যকর হবে নতুন দর। খুলনায় এক বৈঠক শেষে এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ভোক্তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল অর্থনীতি, যার প্রভাব পড়েছিল দেশের জ্বালানি খাতেও। ধাপে ধাপে বেড়েছে দাম, এক লাফে পৌঁছে গিয়েছিল সাধারণ ভোক্তার নাগালের বাইরে। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জুলাইয়ে কমানো হয় দাম, তবে তা অতি নগণ্য, লিটার প্রতি মাত্র 1 টাকা। তাই দাম কমলেও
ফেরেনি স্বস্তি। এবার আর হতাশা নয়, এক লাফেই পেট্রোল ও অকটেনে 6 টাকা এবং ডিজেল ও কেরোসিনে 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে দাম। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। দেশের এই পরিস্থিতির মধ্যেও দাম কমানোয় মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ভোক্তাদের মাঝে। কেউ সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার দাবি তুলেছেন জ্বালানি তেলের মূল্য আরও কমাতে। এই নতুন সরকার হয়ে তো এই যে দাম কমলো, এই কারণে আমরা অনেক সন্তুষ্ট। যদি আরো কিছু কমানো যায় আর কি, তো আমাদের জন্য স্বস্তিকর। আরো কমাইতে হবে, কারণ 1 লিটার তেলে আমাদের ঢাকা শহরে যে জ্যামজট, যে পরিমাণ আমরা মাইলেজ দেওয়ার কথা সেটা তো আমরা পাইতেছি না। এদিকে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, ধীরে ধীরে জ্বালানি তেলের মূল্য কমিয়ে ভোক্তার নাগালের মধ্যে নিয়ে আসা হবে। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি। পুনর্নির্ধারিত এ দাম কার্যকর হবে শনিবার রাত 12টা থেকে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। গত 1.5 দশকে বিদ্যুৎ জ্বালানি খাতে সব লুটপাটের সুরক্ষা দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন, যার মাধ্যমে উন্মুক্ত দরপত্র ছাড়াই পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন অবকাঠামো তৈরির কাজ ও ক্রয়াদেশ দেওয়া হয়। দায়মুক্তির আইন বাতিলে এবার উচ্চ আদালতে যাচ্ছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। বিদ্যুৎ জ্বালানি খাতে চরম সংকটের সুযোগে 2010 সালে জাতীয় সংসদে পাশ করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন। শুরুতে 2 বছরের জন্য করা হলেও পরে আইনটির মেয়াদ বাড়ানো হয় দফায় দফায়। প্রতিবারই তীব্র হয় বিশেষজ্ঞ মহল থেকে প্রতিবাদের সুর, কিন্তু সেসবে সায় না দিয়ে সবশেষ 2021 সালে 4র্থ দফায় আনা হয় আইনটির সংশোধনী। বিশেষ বিধানের মেয়াদ বাড়ানো হয় 2026 সাল পর্যন্ত। দায়মুক্তি আইন হিসেবে পরিচিত পাওয়া এই বিশেষ বিধান নিয়ে প্রশ্ন উঠছে নানা কারণেই। আইনটিকে ঢাল করে গত 1.5 দশকে নিজেদের পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইচ্ছে মতো কাজ দেওয়া হয় কোনো রকম টেন্ডার বা প্রতিযোগিতা ছাড়াই। স্বচ্ছতাকে পাশ কাটানো এই প্রক্রিয়ায় নির্মাণ করা হয় শতাধিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনাল সহ বিদ্যুৎ জ্বালানি খাতের ছোট বড় প্রায় সব অবকাঠামো। সবচেয়ে বিতর্কিত এ আইনের 9 ও 10 নম্বর ধারা। এ দুটি ধারার মাধ্যমে অনুমোদন কিংবা ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি হলেও তা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে দেওয়া হয়, যা বিদ্যুৎ জ্বালানি খাতকে আরও অস্বচ্ছ, স্বেচ্ছাচারী, লুণ্ঠনমূলক ও জবাবদিহিতাহীন খাতে পরিণত করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতিযোগিতাহীন, লুণ্ঠনমূলক, অসাধু ব্যবসায়ী, বিনিয়োগকারীদেরকে প্রোটেকশন দিয়েছে এই আইনের আওতায়। সেটাতে তারা যত খুশি তত ব্যয় করে, তারা ব্যয় দেখিয়ে তারা তাদের মুনাফা বাড়াইছে। এইগুলো তারা করে এইভাবে লুণ্ঠনের অবাধ ক্ষেত্রে পরিণত করেছে জ্বালানি খাত। আইন করে যদি বেআইনি কাজ করা যায়, তাহলে যে আইন করে বেআইনি কাজ করা হলো সেই আইন করাটাও বেআইনি। অপরাধকৃত কার্যক্রমের দায়ে অপরাধীদের জ্বালানি অপরাধী গণ্য করে বিচারের আওতায় আনতে হবে। নির্বিচারে তারা পাওয়ার প্ল্যান্ট করতে পেরেছে। হ্যাঁ, এই আইনটা না থাকলে অত সহজে করতে পারতো না। নিজস্ব লোককে পাওয়ার প্ল্যান্টগুলো করার সুবিধা দিয়েছে। আর যেহেতু তাদের কাছে আইন ছিল, তারা একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট করে গেছে, তাদেরকে বাধা দেওয়ার কোনো লোক ছিল না। সরকারের পালাবদলে এখন আইনটির বৈধতা নিয়ে উচ্চ আদালতে যেতে চায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সংগঠনটির আশা, আদালতে এ বিষয়ে প্রতিকার মিলবে। এটা বাতিল করার জন্য কনজিউমার অ্যাসোসিয়েশন আদালতে যাবে। এরকম একটা গণবিরোধী আইন সরকার নিজেই তার প্রয়োগ স্থগিত করে দিচ্ছে, তার কনসিকুয়েন্স স্বীকার করছে। সেই আইন তো আর থাকতে পারে না। শাসন বিভাগ থেকে তো এই আইনের পক্ষে কোনো অজুহাতেই দাঁড়াতে আসবে না। সুতরাং এই আইন বাতিল অবশ্যম্ভাবী এবং অবধারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত হওয়া অন্তর্বর্তী সরকার এরই মধ্যে স্থগিত করেছে আইনটির কার্যকারিতা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ খাতের অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। খুলনার খালিশপুর নিউজপ্রিন্ট মিল এলাকায় 2019 সালে 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। 2023 সালে যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল,
পাইপলাইনে গ্যাস এনে খুলনার এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার কথা বলে প্রকল্প করা হলেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি শেখ হাসিনা সরকার। এ কারণে প্রকল্পটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। শনিবার বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির সুযোগ করে দিতেই এ ধরনের প্রকল্প নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কার স্বার্থে এটা এখানে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলো, কার স্বার্থে এখানে 8,000 আর 9,000 কোটি টাকা খরচ হলো, কিন্তু মানুষ এটাতে কোনো উপকার পাচ্ছে না। তো এইটাই হচ্ছে আমাদের যে আমি যেটাকে বলছি উন্নয়নের ভ্রান্তি। 8,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প এখনো নির্মাণাধীন। চলতি বছর প্রথম ইউনিট চালুর কথা ছিল, তবে বিদ্যুৎ কেন্দ্রটির ওয়েবসাইটের সূত্র বলছে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে 2027 সাল নাগাদ। কোন ধরনের জ্বালানি দিয়ে এই কেন্দ্র চালানো হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় সরকার। পাইপলাইনে গ্যাস কিংবা বিকল্প অন্য কোনো উপায়ে জ্বালানির চেষ্টা করা হচ্ছে বলে জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। দেখতেছি যে ভোলা থেকে গ্যাস আনা যায় কিনা, সেটা তো পাইপলাইন করতে হবে। আরেকটা হচ্ছে যে উপরে যায় গ্যাস আছে সেটাকে অন্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে হলেও এখানে গ্যাস দেওয়া যায় কিনা, প্রত্যেকটাই কিন্তু আগামীকালকে হবে না, আমাদের এখন নতুন করে মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করতে হবে। তো সেটা করতেও 2-3 বছর লাগবে। বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনারও ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। বিচারপতি মইনুল, প্রফেসর মুশতাক, ডক্টর জাহিদ হোসেন এবং বুয়েটের একজন অধ্যাপক, ওনার সঙ্গে এখন আমি কথা শুরু করছি, কিন্তু কথাটা যেহেতু হয় না, তার নামটা আমি এখন বলতেছি না। তো ওনারা সব কিছু দেখবেন, দুর্নীতি এবং অনিয়মিত সেগুলো তারা খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির পরিচালনায় নির্মাণাধীন প্রকল্পটির ভৌত অগ্রগতি 81% আর আর্থিক অগ্রগতি 46%। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে আরও থাকছে। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় 4 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। জাল নৌকা নিয়ে জেলেদের প্রস্তুতি, সুফল পাওয়ার আশা কর্তৃপক্ষের। ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগবালাই। পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে বন্যা কবলিত জনপদের ক্ষয়ক্ষতির পরিমাণ। এ পর্যন্ত মারা গেছেন 59 জন। এদিকে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো সরকারি বেসরকারি সহযোগিতার জন্য তাকিয়ে আছেন। এখনো বাড়ির সামনে হাঁটু পানি, নৌকা ছাড়া চলাচল করাই দায় দুর্গতদের। কিছু কিছু এলাকা থেকেই পানি নেমে গেলেও ঘরের বেহাল দশা। কাদা আর নোংরা পানিতে আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় আতঙ্ক বেড়েছে সাপের। আমার বাড়ির অবস্থা তেমন ভালো না। দীর্ঘ 15 দিন আমরা পানিবন্দী। গবাদি পশু, হাঁস মুরগি নিয়ে আমরা বহুত বিপদে আছি। রাস্তাগুলোরও ভঙ্গুর দশা, সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত। কোনো কোনো অঞ্চলে এখনো সড়কগুলো তলিয়ে। গন্তব্যে যেতে বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের। খালগুলা সংস্কার করা, খনন করা করি। আমাদের এলাকাটার রাস্তাঘাট যেগুলো ভেঙে গেছে এগুলো সংস্কার করা প্রয়োজন। বন্যা পরবর্তী যে পুনর্বাসন দরকার, যাদের মাটির ঘর আছে তাদের মাটির ঘরগুলো অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে চাঁদপুরের শাহরাস্তির পূর্ব ও দক্ষিণাঞ্চলের জলাবদ্ধতা এখনো দূর হয়নি। সবজি ক্ষেত, ধানের বীজতলা ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে বন্যাত্মরা। ক্ষতি হয়েছে ফেনী শহরের ভোগ্যপণ্যের দোকানগুলো। টনকে টন গম ভিজে নষ্ট হয়ে গেছে। লোকসানের দুশ্চিন্তায় মাথায় হাত দোকানিদের। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। চর্ম, ডায়রিয়া, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। লক্ষ্মীপুরে বন্যার পানি যেদিক দিয়ে নামছে, নতুন করে সে এলাকাগুলোতে বাড়ছে দুর্ভোগ। মাছ, ফসল, ফলাদি ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে প্রচুর। পানি নেমে গেলে কিভাবে কাটবে ভবিষ্যৎ, তা নিয়ে দুশ্চিন্তায় দুর্গতরা। পরিবার পরিচয় নিয়ে বাঁচতে সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে নিম্ন আয়ের মানুষ। লক্ষ্মীপুর থেকে বানভাসী মানুষের দুর্দশা তুলে ধরেছেন আতাউর কাউসার, ছবি তুলেছেন নিজামুদ্দিন। লক্ষ্মীপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বেগম শামসুন নাহার 7 মাস আগে স্বামী মারা যাওয়ার পর 3 সন্তানকে নিয়ে যখন হিমশিম খাচ্ছিলেন তখনই বন্যার আঘাত। বানের পানিতে ভিটে মাটি ভেঙে যাওয়ায় বাঁশ দিয়ে ঠেকিয়ে রেখেছেন শেষ আশ্রয়স্থলটুকু। ছেলে দুগাছো করে হালায় করে শিখে সার্কি মার্কি বানো মেসো ভাত রাঁধি কারণে কারো কাছে যায় আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নাই।
বন্যার পানি কমে যাওয়ায় বাড়ির সামনে খেলা করছিল অবুঝ 2 শিশু। তাদের বোঝার বয়স হয়নি কি ক্ষতি করে যাচ্ছে এবারের বন্যা। লক্ষ্মীপুর 10 নম্বর ওয়ার্ডের এই এলাকায় অন্তত 15টি পুকুর ছিল, যেগুলোতে মাছের চাষ করতেন অনেকেই। বন্যা পথে বসিয়েছে তাদেরও। পুকুর থেকে 10 লাখ টাকার মাছ চলে গেছে। এখানে 2টা পুকুর আছে, শেষ। আমার কিচ্ছু না, এখন সব শেষ হয়ে গেছে। প্রায় 20 হতে 25 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এখন, এবং এরপরে আমার ঘরের মধ্যেও পানি ঢুকছে। 12 থেকে 15 লাখ টাকার মতন 3টা পুকুর। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। অনেকের থাকার শেষ আশ্রয়টুকু ভেঙে গেছে বানের পানিতে। প্রায় আপনার 50 একরের মতো জমি আছে। এই জমিগুলোর মধ্যে সম্পূর্ণ ধান ছিল, এই ধান সম্পূর্ণ পানি তলায় নিয়ে গেছে। চুলা শেষ, চুলা ফাঁক করতো না, ঘরের মধ্যে ফাঁক করি আমরা। ফেনী নোয়াখালী থেকে ধেয়ে আসা বন্যার পানি লক্ষ্মীপুরকে ভাসিয়ে অনেক জায়গায় কমে গেলেও এখনো কিছু স্থান ডুবে আছে, কারণ পানি প্রবাহের পথগুলো নানা কারণে বন্ধ। কালভেট নাই, বাংটি ছোট ছোট বাংটি চুঙ্গা দিয়ে পানি যাইতেছে, এগো থেকে পানি নামতে দেরি। বিষয়গুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি তাদের। খালে পানি প্রবাহিত হওয়ার কথা, সেখানে উল্টো খাল থেকেই এখন পানি ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। শুধু এই খালটি নয়, লক্ষ্মীপুরে, নোয়াখালী, ফেনীতে যেখানে যেখানে যতগুলো খাল এবং নদী আছে তা দ্রুত খনন করার দাবি জানিয়েছে এলাকাবাসী। লক্ষ্মীপুর পৌরসভা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। 10 দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বন্যার্তদের ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কার্যক্রমের নতুন ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা। আর নেওয়া হবে না কাপড় ও শুকনো খাবার, তবে গণরান্নার উপযোগী পণ্য সংগ্রহেই প্রাধান্য দিচ্ছেন তারা। পাশাপাশি সংগ্রহ করা হবে নগদ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে শনিবার আসে কিছুটা ভিন্নতা। সকালে দেশের বন্যা দুর্গত প্রত্যন্ত অঞ্চলের জন্য শুকনো খাবার আর কাপড়ের শেষ চালানগুলো তোলা হয় ট্রাকে। বাকি ত্রাণ সামগ্রীও সরিয়ে নিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা হয় টিএসসি, কারণ এসব স্থান এবার পূর্ণ করা হবে চাল, ডাল, তেল আর মশলার মতো পণ্যে। দুর্গত এলাকায় স্থানীয় পর্যায়ে গণরান্নার কর্মসূচি জোরদার করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা। জেলা সমিতিগুলো আছে বা উপজেলা সমিতিগুলো আছে, আমরা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট অলরেডি করে ফেলেছি। তাদেরকে আমরা বলেছি তারা নিজ নিজ এলাকায় চলে যেতে, এখন এবং সেখানে ভলেন্টিয়ারের প্রয়োজন রয়েছে। এখন তারা অলরেডি এখান থেকে মুভ অন করে শুরু হয়ে গেছে। শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় টিএসসিতে ত্রাণ নিয়ে ছুটে এসেছেন অনেকে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজের সংগ্রহ নিয়ে আসেন শিশুরাও। খুব সুন্দরভাবে এটা শৃঙ্খলাবদ্ধভাবে কাজগুলো আগাচ্ছে। ছাত্র জনতা যা উদ্যোগে যে কাজটা করতে পারবে, আমরা সেটা হয়তো পারবো না সে দুর্গম এলাকায়। সেই জন্য এখানে আসছি ডোনেশনের জন্য। প্রত্যেকটা মানুষ কিন্তু মুখিয়ে আছে কিভাবে এই পুনর্গঠনের কাজে সামিল হতে পারে। ত্রাণ কার্যক্রমের সমন্বয়করা জানান, আর নতুন করে শুকনো খাবার বা কাপড় নেওয়া হবে না। গণরান্নার জন্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশু খাদ্য, স্যানিটারি ন্যাপকিনের চাহিদার কথাও জানান তারা। কাপড় এবং শুকনো খাবার আর নিচ্ছি না, তবে আমাদের যে নগদ অর্থ সংগ্রহের প্রক্রিয়াটা সেটি আমরা চলমান রাখবো। চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মশলা, মোমবাতি, দিয়াশলাই, ওরসেলাইন, ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে শিশু খাদ্য। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্রকে মাথায় রেখে আপাতত গণরান্নার পরিসর বাড়ানোতে স্বেচ্ছাসেবক এবং অর্থ সাহায্যের গুরুত্বও তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে মতবিনিময় করে একথা বলেন তিনি। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে, যথাযথভাবে যাতে পুনর্বাসন প্রক্রিয়াটা বাস্তবায়ন হয় সেই উদ্যোগ মন্ত্রণালয় গ্রহণ করবে। জেলা পর্যায়ে হবে, এটা উপজেলা পর্যায়ে হবে, সবাইকে সংশ্লিষ্ট করে হবে, জনগণকে সংশ্লিষ্ট করেই হবে, যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে। এগুলি যেন মানুষ যেন জানতে পারে কি হচ্ছে, কেন হচ্ছে। একনায়কতন্ত্র সংবিধানের যে অবস্থা করেছে তাতে সংশোধন নয়, পুনর্লিখন ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ বিষয়ে অভ্যুত্থানকারী ছাত্র জনতার সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।
সকালে রাজধানীর বীজ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক আলোচনায় একথা বলেন বক্তারা। করতে চাই ঢাকায় এবং সারা রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজন করে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ। শনিবার দুপুরে এ আয়োজনে উঠে আসে সংবিধান সংশোধন বা পুনর্লেখন প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে, কেন সংবিধান পুনর্লিখন দরকার তার পক্ষে যুক্তি দিয়ে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, সংবিধানের যে অবস্থা করা হয়েছে তাতে সংশোধন করে কোনো লাভ হবে না। পুনর্লেখন না করলে আবারও একক ক্ষমতা প্রতিষ্ঠা হবে। গত 15 বছরে যে একনায়কত্ব আমরা লক্ষ্য করেছি, সেটা ব্যক্তিকেন্দ্রিক একনায়কত্ব হলো, তার মধ্যে সেগুলো করা হয়েছে সংবিধানের আড়ালেই, অর্থাৎ সাংবিধানিকভাবে পথ পদ্ধতি তৈরি করে সেগুলি করা হয়েছে। তাহলে এর বদলে যদি আরেকজন আসেন, সংবিধান এই অবস্থায় থাকলে তার হাতেই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ কোনো অবস্থায় আসলে বন্ধ করা যাবে না। সিনিয়র আইনজীবী সারা হোসেন বলেন, সংবিধান সংশোধন নাকি পুনর্লেখন সে সিদ্ধান্ত নিতে হবে সবার মতামত নিয়ে। আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। সারা পৃথিবী জুড়ে যে নতুন করে যখন কিছু লেখা হয়, সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। আমাদের ইন্টারিম সরকার আছে, তাদেরকেই বোধহয় সিদ্ধান্তটা প্রাথমিকভাবে নিতে হবে, কারণ তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কতদূর যেতে চায়। গোজামিল দিয়ে সংবিধানের ৫৫ সংশোধন করা হয়েছিল উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ বলেন, মূল বিষয় ঠিক রেখে সংবিধান সংশোধন করা যেতে পারে, তবে তা হতে হবে অভ্যুত্থানকারী ছাত্র জনতার সঙ্গে আলোচনা করে। এই সরকার হচ্ছে ট্রাস্টি, বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ, আর সেটলার অব দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান। সুতরাং আমাদেরকে এই ছাত্র জনতার কাছেই ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য। বক্তারা বলেন, শেখ হাসিনা সংবিধানকে দুর্বোধ্য করার পাশাপাশি আদালতকেও দমন করেছে সংবিধান দিয়ে। সংশোধনের মাধ্যমেই সাংবিধানিক এই জুজুর ভয় কাটানোর তাগিদ তাদের। সম্ভাবনা তৈরি হয়েছে বলেই। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে। সংগঠনটির সভাপতি রুহুল আমিন কাজী বলেছেন, তথ্য প্রমাণ যাচাই না করে ঢালাওভাবে সাংবাদিকদের হত্যা মামলায় জড়ানো ঘৃণিত কাজ। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত মানববন্ধনে একথা বলেন সংগঠনের নেতারা। এ সময় সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। তৎকালীন পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে গ্রেফতারের দাবিও জানানো হয়। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের পাশাপাশি এই আইনে সাংবাদিকদের বিরুদ্ধে যত মামলা হয়েছে তা প্রত্যাহারের তাগিদ দেন সাংবাদিক নেতারা। দেখছেন সময় সংবাদ। মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার, পরীক্ষার দাম দ্বিগুণ দেয়া, স্যাম্পল ওষুধ দিয়ে চিকিৎসা সহ নানা অনিয়ম মিলেছে রাজধানীর কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোমে। ৫ লাখ টাকা জরিমানাও করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিয়ম মানতে হাসপাতালটিকে 7 দিন সময় দিয়েছে সংস্থাটি। দেখে বোঝার উপায় নেই, ইউরিন টেস্টের এক এক টিকিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে আরও 3 বছর আগেই। শনিবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজধানীর গ্রিন রোডের নামিদামি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম হাসপাতালে ব্যবহার করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ এসব কিট, যাতে সঠিক রোগের চিকিৎসা পাওয়া কঠিন। 21 সালে মেয়াদ শেষ। এ সময় দায় এড়িয়ে যেতে চাইলেও পরে স্বীকার করে নেয় দায়িত্বরত কর্মকর্তারা। যেহেতু 21 এইটার ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা ইউজ করলে আপনার পারফেক্ট রেজাল্ট আসার কথা না। শুধু কিট মেয়াদ উত্তীর্ণ তা নয়, এই হাসপাতালে অনিয়ম রয়েছে নিজেরাই পরীক্ষার মূল্য নির্ধারণ করে দ্বিগুণ দাম নেয়ার। ভোক্তা অধিকারের অভিযানে মেলে বিক্রি প্রযোজ্য নয়, অর্থাৎ স্যাম্পল ওষুধ দিয়েও ভর্তি রোগীদের চিকিৎসার। আপনি তো একটা মানুষের জীবন নিয়ে সিনেমানি খেলছেন। একটা টেস্ট মানে একটা মানুষ রোগীর জীবন। নানা অনিয়মের দায়ে 5 লাখ টাকা জরিমানার পাশাপাশি 7 দিনের আলটিমেটাম দেয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। কিছু বিল চেক করে দেখলাম যে মূল্য তালিকার সাথে এটা অ্যাডজাস্ট হয় কিনা। বেশ কিছু সার্ভিস রয়েছে, ওটা টেস্ট ফি রয়েছে যেটা আপনার দ্বিগুণ
বিল নিচ্ছে দ্বিগুণ, কিন্তু আপনার তালিকা রয়েছে কম। রোগীদের জিম্মি করে হাসপাতালগুলোর নৈরাজ্য আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ার দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনারা যদি ভাবে থাকেন আজকে থেকে আমাদের এখানেই অভিযানটা শেষ, তাহলে এটা ভুল ধারণা। আমরা প্রত্যেকটি হসপিটালে যাব এবং আপনারা যে ধরনের দুর্নীতি, যেই ধরনের অনিয়ম করতেছেন, এগুলো আমরা সবগুলোই খুঁজে বাইর করার চেষ্টা করব। তবে শিগগিরই অন্যান্য হাসপাতালে এমন অনিয়ম আছে কিনা ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধে অন্তর্বর্তী সরকারের কাছে স্বল্প সুদে ঋণ চায় বিজিএমইএ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেওয়া চিঠিতে ঋণ ছাড়াও সংকট উত্তরণে আরও 4 ধরনের সহযোগিতা চেয়েছে সংগঠনটি। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোভিড পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিশ্বমন্দা পরিস্থিতিতে গত 2 বছরের বেশি সময় ধরে সংকটে ভুগছিল দেশের তৈরি পোশাক খাত। এর মধ্যে নতুন করে যুক্ত হয় রাজনৈতিক অস্থিরতা। বিজিএমইএ নেতারা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় অনেক অর্ডার চলে গেছে প্রতিযোগী বিভিন্ন দেশে, এমনকি আগের অর্ডারের অনেক পণ্য বাড়তি খরচে এয়ার শিপমেন্ট করতে হয়েছে। তো এই অবস্থায় আসলে আমরা সরকারের সবসময় নীতি সহায়তা আমরা চাই। আন্দোলন ও কারফিউ ঘিরে জুলাই মাস থেকে চরম সংকটে পড়ে পোশাক খাত। সরকার পতনের পর একে একে খুলেছে সব কারখানা। তবে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে অনেক গার্মেন্টস মালিক সংকটে পড়েছেন বলে দাবি বিজিএমইএর। আমরা আশা করছি ডক্টর ইউনূস সাহেবের ভাবমূর্তির কারণে এই ইমেজ সংকট আমরা কাটিয়ে উঠব। এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে 5 ধরনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিজিএমইএ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আরএমজির এলসি হয় কিন্তু ইসলামী ব্যাংকে, ওটা যাতে চালু করা হয়। দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা ছাড়াও ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি, আর চট্টগ্রামে রয়েছে 464টি গার্মেন্টস। চলতি বছরের 8 মাসে অন্তত 2 মাস উৎপাদন বন্ধ ছিল গার্মেন্টস কারখানায়। আর এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনার কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। 4 মাসের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হচ্ছে কাল। কর্মচাঞ্চল্য ফিরেছে জেলেপল্লীতে। নিষেধাজ্ঞার সুফল পাবেন মৎস্যজীবীরা, বলছেন কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য, রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। নৌকা ও জাল মেরামতের কর্মব্যস্ততা জেলেদের। আর মাত্র একদিন পরেই ফের মাছ ধরার উৎসবে মাতবেন তারা, তাই তো এমন প্রস্তুতি। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরায় 4 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার 31 আগস্ট মধ্যরাতে। রোববার সকাল থেকে মাছ শিকারে আবারও হ্রদে যাবেন মৎস্যজীবীরা। গর্জন নিয়ে ব্যবসা বাণিজ্য নামাইলে মনে করি, আশা করি ভালো পরিস্থিতি ভালো হবে, মাছ টাছ ভালো হবে। বুট নৌকো সবগুলো লেটে করে অনেক টাকা খরচা হয়েছে। আশা যে প্রস্তুতি নিচ্ছি মাছ মারার। কষ্ট করে 4 মাস চলছি, এখন কল্লাই দিলে আর কি মানে একটু কষ্টটা একটু ইয়ে হবে আর কি, কমবে আর কি। জালগুলো ওগুলো ছিল মেরামত রেডি করছি, এখন বাদ বাকি তো উপরালা। পানিও ভালো বাড়ছে, যে আমরা আশা করতেছি যে এবার আমরা ভালো মাছ মারবো। নৌকা ভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরবেন জেলেরা। এতে আবারও কর্মচাঞ্চল্যতা ফিরবে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে। এমন আশা নিয়ে মাছ অবতরণ এবং পরিবহন সংশ্লিষ্টরাও নিয়েছেন প্রস্তুতি। ট্রান্সপোর্ট যেগুলো মাছ পরিবহন করার জন্য প্রয়োজন এবং আমরা সেগুলো প্রস্তুতি নিয়েছি। ব্যবসায়ীরা আশা করতেছি মাছ ভালো ধরা পড়বে এবং বাজারও ভালো পাবো। 2 দফা বন্ধ বাড়াই দেওয়া, মাছও একটু বড় হয়েছে, সাবিলা মাছ বা কেসকি মাছ বড় হয়েছে। পানিটা যাক এখন ফুল হয়েছে, আশা করা যায় ব্যবসা ভালো হবে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও পোনার বেড়ে ওঠা নিশ্চিতে 25 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত মাছ আহরণে দেয়া হয় নিষেধাজ্ঞা। এর সুফল পাবেন মৎস্যজীবীরা, আশা বিএফডিসি কর্তৃপক্ষের। লক্ষ্যমাত্রা অর্জন করতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, আমরা সকল অংশীজনের সাথে আলোচনা করে সে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেছি। কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 26,000 জেলে। এছাড়া অবতরণ কেন্দ্র এবং মাছ পরিবহনে যুক্ত প্রায় 1,500 শ্রমিক। সময় সংবাদ, রাঙামাটি। কলকাতার নারী চিকিৎসক ধর্ষণ হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে টানা 22 দিন ধরে চলছে নানা কর্মসূচি।
ধর্মতলায় বিজেপির অনশন কর্মসূচির মাঝে 3 সেপ্টেম্বর থেকে সবাইকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে বাম কংগ্রেস। আর অভিযুক্তদের শাস্তি নিশ্চিতে বিধানসভায় বিল উত্থাপনের কথা জানিয়েছে মমতা প্রশাসন। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও উত্তাল ভারত। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামের একজনকে আটক করে কলকাতা পুলিশ। এরপর 22 দিন পেরিয়ে গেল, ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই। তবে সিবিআই দফায় দফায় হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে। করা হয়েছে পলিগ্রাফ টেস্টও, কিন্তু এরপরও চাঞ্চল্যকর এই মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আর এতেই ফুঁসে উঠছে আন্দোলন। কলকাতা সহ গোটা রাজ্যে জুনিয়র চিকিৎসকদের চলমান কর্মবিরতি কর্মসূচি আরও জোরদার হবে বলে আভাস মিলছে। সিবিআই তদন্ত নিয়ে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে পশ্চিমবাংলায়। 2011 সালের পর থেকে যতগুলো ঘটনা ঘটেছে কোনো মামলারই সুরাহা করতে পারেনি। আস্থা আছে, আশা করি সিবিআই এটা তদন্ত করে সঠিক তদন্ত করে এবং সঠিক লোক যাতে সঠিকভাবে শাস্তি পায়। চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ধর্মতলায় অনশন করছে। 7 দিনের এই কর্মসূচি শেষ হবে আগামী বুধবার। এরই মধ্যে 3 সেপ্টেম্বর বাম কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে। এদিকে ধর্ষণের দৃষ্টান্তমূলক সাজা দিতে বিধানসভায় বিল উত্থাপনের কথা জানিয়েছে মমতা প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। হত্যাচেষ্টার 1.5 মাস পর আবারও পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার পেনসিলভেনিয়ার জনসটাউনে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিসকে কটাক্ষ করেন ট্রাম্প। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিনদের মধ্যে বিভক্তি তৈরির অভিযোগ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। হত্যা চেষ্টার 1.5 মাস পর শুক্রবার আবারও পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় ফিরলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিন প্রচারণা বক্তব্যের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিসের নাম ব্যঙ্গ করেন তিনি। এ সময় উচ্চারণ ঠিক করতে বলায় প্রচারণা সমাবেশে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। ট্রাম্প বলেন, দেশ এমন বোকারা চালাচ্ছে যাদের কোনো সাধারণ জ্ঞান নেই। সমাবেশে বাইডেন কামালা প্রশাসনের অভিবাসী ও সামাজিক সুরক্ষা নীতিরও সমালোচনা করেন এই রিপাবলিকান নেতা। বলেন, অবৈধ অভিবাসীরা যেখানে নামিদামি হোটেলে বসবাস করেন সেখানে দেশের প্রবীণ নাগরিকদের জায়গা হয় রাস্তায়। নির্বাচনী সমাবেশ ছাড়াও ওই দিন ওয়াশিংটন ডিসিতে অলাভজনক প্রতিষ্ঠান মমস ফর লিবার্টির বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন ট্রাম্প। সেখানেও টেনে আনেন কামালার প্রসঙ্গ। And we don't need another defective person as president of the United States. We just had that. এদিকে কামালা হ্যারিস যে ট্রাম্পকে ছেড়ে কথা বলছেন এমন নয়। ট্রাম্পের সমাবেশের একদিন আগেও কথার তীর ছোড়েন ডেমোক্র্যাট প্রার্থী। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, মার্কিন জনগণ আর ট্রাম্প শাসন চায় না, তাই তার যুগের বিভাজনের পাতা উল্টানোর সময় এসেছে। কামালার ওই সাক্ষাৎকারে উঠে আসে অর্থনীতি ও মধ্যবিত্তকে আরো শক্তিশালী করার প্রতিশ্রুতিও ছিল। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হওয়ার ইঙ্গিত। মৌসুমী সাথী, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একজন 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কার দাবি বিভিন্ন দলের। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে যৌক্তিক সমন্বয়ের নির্বাচনের আশ্বাস। কমল জ্বালানি তেলের দাম, লিটারে 6 টাকা কমেছে অকটেন ও পেট্রোল। ডিজেল 105 টাকা 25 পয়সা নির্ধারণ। মধ্যরাতে কার্যকর নতুন দর, স্বাগত জানালেন সাধারণ মানুষ। এবং জনপদ জুড়ে ভয়াবহ বন্যার প্রভাব, সব হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। মৃত্যু বেড়ে 59, ছড়িয়ে পড়ছে নানা রোগবালাই, কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা চাষি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।